হাই এভরিওয়ান, আজকে আমরা লেভেল অফ অর্গানিজম অফ ইকোলজি বা বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করব। আমরা ইকোলজিকে আমরা বা বাস্তুতন্ত্রকে আমরা মোটামুটিভাবে 6 ভাগে ভাগ করতে পারি। একটা হলো ইন্ডিভিজুয়াল, পপুলেশন, কমিউনিটি, ইকোসিস্টেম, বায়োম অ্যান্ড বায়োস্ফিয়ার। আচ্ছা, এবারে ইন্ডিভিজুয়াল যখন কোনো নির্দিষ্ট জীব, প্রাণী বা উদ্ভিদ কোনো একটা নির্দিষ্ট এলাকায় স্বাধীনভাবে বসবাস করতে পারে, তখন সেটাকে আমরা বলছি ইন্ডিভিজুয়াল। পপুলেশন বলছি যখন কোনো নির্দিষ্ট প্রজাতির জীব কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে দলবদ্ধভাবে অবস্থান করে, তখন সেটাকে আমরা বলছি পপুলেশন। কমিউনিটি বলছি যখন দুই বা ততোধিক প্রজাতির জীব কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে পারস্পরিক নির্ভরশীলতার কারণে দলবদ্ধভাবে অবস্থান করে, তখন সেটাকে আমরা বলছি কমিউনিটি। কমিউনিটিকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, একটা হলো মেজর কমিউনিটি আর একটা হলো মাইনর কমিউনিটি। মেজর কমিউনিটি বলছি আমরা যখন দুই বা ততোধিক প্রজাতির জীব একসাথে বসবাস করে, কিন্তু এরা নিজেদের উপর খুব বেশি নির্ভরশীল নয়, একমাত্র সূর্যের আলোর ছাড়া। তো সেটাকে আমরা বলছি মেজর কমিউনিটি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টকে আমরা উদাহরণস্বরূপ মেজর কমিউনিটির উদাহরণস্বরূপ বলতে পারি। এবার হচ্ছে মাইনর কমিউনিটি যখন দুই বা ততোধিক প্রজাতি জীব একত্রে জলবদ্ধভাবে অবস্থান করে এবং এরা পরস্পরের উপর খুব বেশি নির্ভরশীল, তারা একে অপরের উপর নির্ভর করে, তখন সেটাকে আমরা বলছি মাইনর কমিউনিটি। মাইনর কমিউনিটির মধ্যে আমরা বলতে পারি লাইকেন অ্যান্ড কাউন্টাং বা গোবরের উপর যে লাইকেন থাকে সেটাকে বলতে পারি। এবার হচ্ছে ইকোসিস্টেম হলো কোনো জীবমণ্ডলের গঠনমূলক এবং ক্রিয়ামূলক একক। এই ইকোসিস্টেমকে আমরা দুভাগে ভাগ করতে পারি এক উপাদানগুলোকে, একটা হলো অ্যাবায়োটিক কম্পোনেন্ট, একটা হলো বায়োটিক কম্পোনেন্ট। ইকোসিস্টেমে অ্যাবায়োটিক বা অজীবজ উপাদানগুলির মধ্যে আমরা পাচ্ছি এনার্জি বা শক্তি, রেনফল বা বৃষ্টি, টেম্পারেচার, উষ্ণতা, অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডল। এছাড়া আছে বিভিন্ন ধরনের মেটেরিয়াল, ল্যাটিটিউড, অক্ষাংশ, অল্টিটিউড, উচ্চতা ইত্যাদি। এবং ইকোসিস্টেমের যে বায়োটিক উপাদান বা জীবজ উপাদানকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, একটা হলো প্রাইমারি প্রডিউসার বা অটোট্রপ, আর একটা হলো কনজিউমার বা হেটারোট্রপ। এই অটোট্রপ কাকে বলছি? প্রাইমারি প্রডিউসার, যারা কোনো বাস্তুতন্ত্রে জীবমণ্ডলে যারা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে সূর্যের আলোর সাহায্যে, তাদেরকে আমরা বলছি প্রাইমারি প্রডিউসার। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বিভিন্ন ধরনের সবুজ গাছপালা। এবং কনজিউমার কাদের বলছি? যারা এই খাবারের জন্য এই প্রাইমারি প্রডিউসারের উপর নির্ভরশীল, তাদেরকে আমরা কনজিউমার বলছি বা হেটারোট্রপ বলছি। এই কনজিউমারকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হলো ম্যাক্রো কনজিউমার, আরেকটা হলো মাইক্রো কনজিউমার। ম্যাক্রো কনজিউমার আমরা কাদের বলছি? যারা খাবারের জন্য কোনো গাছপালার বা প্রাণীর উপর প্ল্যান্ট বা প্রাণীর উপর নির্ভরশীল, তাদেরকে আমরা ম্যাক্রো কনজিউমার বলি। আর মাইক্রো কনজিউমার কারা মৃত গাছপালা বা উদ্ভিদ প্রাণীকে পচিয়ে তাদের কাছ থেকে পুষ্টি এবং খাবার সংগ্রহ করে, তাদেরকে আমরা ম্যাক্রো কনজিউমার বলি। আবার ম্যাক্রো কনজিউমার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বিভিন্ন প্রকার ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদি। এবার মাইক্রো কনজিউমারকে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি, একটা হলো হার্বিভোরস, আর একটা সেকেন্ডারি কনজিউমার বা টার্সারি কনজিউমার বা কার্নিভোরস, এবং অমনিভোরস। আমরা হার্বিভোরস কাজে বলি এরা খাবারের জন্য প্রাইমারি কনজিউমারের উপর নির্ভরশীল বা গাছপালার উপর নির্ভরশীল। হার্বিভোরসের উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমরা গরু, খরগোশ। এরা কি গাছপালাকে খাবার হিসেবে গ্রহণ করে। সেকেন্ডারি কনজিউমার কারা? এরা খাবারের জন্য এই প্রাইমারি কনজিউমার এই হার্বিভোরসের উপর নির্ভরশীল, প্রাইমারি কনজিউমারের উপর বা হার্বিভোরসের উপর নির্ভরশীল। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি উল্প। ওরা কী করে? গরু এবং র্যাবিটকে খাবার হিসেবে গ্রহণ করে। এবার হচ্ছে টার্সিয়ারি কনজিউমার কারা? টার্সিয়ারি কনজিউমার বা কার্নিভোরস কারা? এরা আবার খাবারের উপর সেকেন্ডারি কনজিউমারের উপর নির্ভরশীল। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি লায়ন বা সিংহ। এবার হচ্ছে অমনিভোরস এরা আবার খাবারের জন্য প্ল্যান্ট, হার্বিভোরস এবং এই প্রাইমারি কনজিউমার, এই দুটোর উপরই নির্ভরশীল। এই অমনিভোরস যারা আছে এরা খাবারের জন্য খাবারের পুষ্টির জন্য এরা প্রডিউসারের উপর নির্ভরশীল, আবার হার্বিভোরসের উপরও নির্ভরশীল। তাহলে এরা অ্যানিমেল অ্যান্ড প্ল্যান্ট দুটোকেই খাবার হিসেবে গ্রহণ করতে পারে। এটাকে আমরা বলছি অমনিভোর। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মানুষ, বাঁদর ইত্যাদি। আচ্ছা, এরপর আসছি বায়োমকে আমরা কি বলছি? কোনো একটা জীবমণ্ডলের যে স্থলজ উপাদান বা যে স্থলজ অংশ, সেটাকে আমরা বায়োম বলছি। আচ্ছা, এই বায়োমকে আমরা মোটামুটি জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ এবং ভূ প্রকৃতি অনুসারে আমরা বায়োমকে অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পোলার, তুন্দ্রা, সাভানা, প্রেইরি ইত্যাদি। এবার হচ্ছে বায়োস্ফিয়ার। কোনো একটা পৃথিবীর যেই নির্দিষ্ট অঞ্চলে কোনো জীবমণ্ডলের অস্তিত্ব পাওয়া যায়, সেটাকে আমরা বলছি বায়োস্ফিয়ার হলে সেই কোনো পৃথিবীর মধ্যে সেই অংশ যেখানে কোনো জীবের অস্তিত্ব পাওয়া যায়।
এই বায়োস্ফিয়ারকে আমরা মোটামুটিভাবে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো অ্যাটমসফিয়ার, যে বায়ু, এয়ার, হাইড্রোস্ফিয়ার বা ওয়াটার বা জল, এবং লিথোস্ফিয়ার বা ল্যান্ড। এই তো সুতরাং বায়োস্ফিয়ারে আবার অস্তিত্ব আমরা কোথায় কোথায় পাই না, খুব বেশি উঁচু পর্বতে, খুব গভীর সমুদ্রে, এবং দুটো আমাদের মেরু অঞ্চলে আমরা বায়োস্ফিয়ারের অস্তিত্ব পাই না, সেখানে কোনো জীবের অস্তিত্ব পাওয়া যায় না। তাহলে সেই পৃথিবীর দুটো মেরু অঞ্চল, খুব বেশি উঁচু পর্বত এবং খুব বেশি গভীর সমুদ্র, আমরা বায়োস্ফিয়ারের অস্তিত্ব পাই না। এরপর আমরা আরও দুটো টার্ম নিয়ে আলোচনা করে নেব, সেটা হলো ইকোটোন অ্যান্ড নিচ। ইকোটোন আমরা কাকে বলছি? যখন দুটো ইকোসিস্টেম একসাথে যে সংযোগ স্থল, সেটাকে আমরা ইকোটোন বলছি। যেমন এইখানে ম্যানগ্রোভ, উদাহরণস্বরূপ আমরা ম্যানগ্রোভ ফরেস্ট বলি। এই ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে আমরা কোন দুটো ইকোসিস্টেম, একটা টেরিস্ট্রিয়াল বা স্থলজ ইকোসিস্টেম এবং মেরিন বা সামুদ্রিক ইকোসিস্টেমের সংযোগস্থল হলো এই ম্যানগ্রোভ ফরেস্ট। তাহলে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে আমরা টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম বা স্থলজ ইকোসিস্টেম এবং সামুদ্রিক ইকোসিস্টেম, এই দুটো ইকোসিস্টেমেরই বৈশিষ্ট্য খুঁজে পাই। এরপর সে নিচ, কোনো একটা নির্দিষ্ট প্রজাতি বেড়ে ওঠার জন্য বা সুস্থভাবে তার প্রজনন করার জন্য, যে বেঁচে থাকার জন্য যেই উপাদানগুলি দরকার হয় বা যে শর্তগুলো দরকার হয়, সেটাকে আমরা নিজ বলি। নিজ তাহলে সেটাকে ব্যাখ্যা করে যে কোনো একটা প্রজাতি বেড়ে ওঠা, সুস্থভাবে প্রজনন করা এবং বেঁচে থাকার জন্য যে পরিবেশ দরকার হয়, সেটা আমরা নিজ বলি। এই নিজকে আমরা আবার কতগুলি ভাগে ভাগ করতে পারি, 4 ভাগে। একটা হ্যাবিটেট নিজ, ফুড নিজ, রিপ্রোডাক্টিভ নিজ এবং ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল নিজ। হ্যাবিটেট নিজ বলতে আমরা সেই অঞ্চল বলছি কোনো জীব বেঁচে থাকার জন্য যেই শর্ত দরকার বা যে পরিবেশ দরকার, সেটাকে আমরা হ্যাবিটেট নিজ বলি। ফুড নিজ বলি কোনো জীব কীভাবে খায়, কী খায়, সেইটাকে আমরা ফুড নিজ বলি। আচ্ছা, রিপ্রোডাক্টিভ নিজ কোনো একটা নির্দিষ্ট প্রজাতির জীব কীভাবে প্রজনন করে এবং তার প্রজনন শর্তগুলোকে আমরা বলছি রিপ্রোডাক্টিভ নিজের মধ্যে আনছি। কেমিক্যাল নিজ কোনো একটা জীবে বেঁচে থাকার জন্য তার যে কী ধরনের টেম্পারেচার, উষ্ণতা, আর্দ্রতা, হিউমিডিটি, ভূপ্রকৃতি ইত্যাদি দরকার হয় কোনো একটা প্রজাতি, সেটাকে আমরা বলছি ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল নিজ। তাহলে কোনো যে একটা নির্দিষ্ট প্রজাতি, এই নিজ আমরা কখন দরকার হয়? কোনো নির্দিষ্ট প্রজাতির জীবকে কখন আমরা অবলুপ্তির হাত থেকে বাঁচানোর জন্য আমাদের এই নিজ, তার নিজ সম্পর্কে জানা দরকার। হ্যাঁ, সুতরাং সে কীভাবে খায়, কীভাবে প্রজনন করে, কী পরিবেশে থাকে, সুতরাং এইগুলো জানতে পারলে আমরা কোনো একটা নির্দিষ্ট প্রজাতির জীবকে অবলুপ্তির হাত থেকে বাঁচাতে পারবো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।